আচ্ছা, ধরে নিলাম এই আমাদের ফাইল। এই ফাইলটা যদি কোনো অফিসিয়াল ফাইল হতো, ফাইলের সবার শেষে সিগনেচারের একটা অপশন থাকে না? সিগনেচারের অপশনটা কাদের থাকে? এই ফাইলটা যে তৈরি করছে তার, এই ফাইলটা যার থেকে অ্যাপ্রুভ করাবে তার, এই ফাইলটা মানে এই কোম্পানিটা যার, তার অ্যাপ্রুভালের জন্য থাকে, ম্যানেজারের থাকে, জিএম এর থাকে, অ্যাডমিনের থাকে, এরকম অসংখ্য সিগনেচার থাকে একটা ফাইল তৈরি করতে গেলে। তো এখানে যদি সিগনেচার রাখি তাহলে আমরা কয় ভাবে রাখতে পারি আমরা একটু দেখি। আমি ফাইলের শেষে চলে আসলাম, এখানে সিগনেচারের অপশন। প্রথম কি প্রিপেয়ার্ড বাই লিখে একজন আর সিগনেচার হবে। এখন ধরে নিলাম এই সিগনেচারটা যার হবে, সিগনেচারের উপর একটা বর্ডার থাকে না, উপরের বর্ডার মানে উপরে একটা লাইন। আমরা এখানে লাইন না দিয়ে এখান থেকে একটা টপ বর্ডার দিয়ে দিলাম, দেখতে এমন হলো। এটা চাইলে মিডলে রাখলাম, এমন হলো। আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, কন্ট্রোল পি ক্লিক করলাম, প্রিন্ট প্রিভিউতে এভাবে দেখাচ্ছে। মেনে নিলাম যে প্রিপেয়ার্ড বাই এটা ঠিক আছে, কারণ এতক্ষণ আমরা যেটা পিডিএফ ফাইলে দেখিয়েছিলাম প্রায় কাছাকাছি এরকম, তো তাই তো? এরকম না, প্রায় কাছাকাছি। তো এটা এখানে করলাম, এরপরে এখানে আরেকটা করব। তারপর এখানে যদি নাও করি বা করি, যদি 4টা সিগনেচার হয়, এটুকু জায়গায় একটা করলাম, এটুকু জায়গায়, মানে সমান সব দিকে রাখতে তো চেষ্টা করব, তাই না? এইটা যেটুকু গ্যাপ রেখেছি প্রত্যেকটা গ্যাপ এইভাবে করে রাখলে আমার 4টা সিগনেচারের এই পর্যন্ত চলে আসে, নাকি আসে না? 4টা, আমরা একটু 4টা না 3টা ট্রাই করি এই ফাইলের মধ্যে। এই প্রিপেয়ার্ড বাই লিখলাম, এইভাবে বর্ডার দিয়ে তৈরি করলাম। তো আমরা এইখানে একটা গ্যাপ দিয়ে পরে লিখি চেক বাই। চেকড বাই এটা লিখলাম। আচ্ছা, এখানে চেক বাই লিখলাম, এটার উপরে একটা বর্ডার দিলাম, টপ বর্ডার। কিন্তু এটা বর্ডার দেওয়ার পরেও এইটা দেখতে যেমন হয়েছে এটা কি তেমন হয়েছে? যদি দুইটা মিলেও বর্ডার দেই, দুইটা মিলে বর্ডার দিলাম, সেক্ষেত্রে তো একই রকম হয় নাই। তো দুইটা দিয়ে দুইটাকে ধরে নিলাম যে হয়েছে, মার্জ করে দিলাম। মার্জ করলে মিডলে চলে আসে। পরে একটা গ্যাপ দিয়ে পরে আরেকটা যদি করি, এমডি অ্যান্ড সিইও, এটা করার পরে এটার উপরে যদি একটা টপ বর্ডার দেই তাহলে এরকম হয়েছে। যদি এটা এদিকের কোনোটার সাথে বা এদিকে এটার সাথে মার্জ করি, কারণ আমাদের এইটা হচ্ছে লাস্ট লাইন, যদি এটার সাথে মার্জ করি তাহলে মার্জ করার পর যদি টপ বর্ডার দেই তাহলে দেখতে এমন হয়ে যায়। তো আমরা সাধারণত সবাই এভাবেই বর্ডার দেয়। তারা বর্ডার দেয় হচ্ছে এইটা যেভাবে দিল, টপ বর্ডার দিল, টপ বর্ডার দিয়ে দেখতেছে ভালো হচ্ছে না, এইটা এভাবে বড় করে দিল, এরপর এটা মিডল করে দিল, শর্টকাটে এভাবে বর্ডার দেয়। তো এভাবে বর্ডার দিলেও আমরা কন্ট্রোল পি দিয়ে একটু প্রিভিউটা দেখি। প্রিভিউটা দেখলে বুঝতে পারবো সবকটা কি একই সাইজ হয়েছে। আমরা এখানে 4টা বর্ডার প্রয়োজন ছিল, প্রথমত আমরা 3টা দিয়েছি, তাও এইটা যেটুকু সাইজ এটা তার থেকে বড় সাইজ, এটা আবার মাঝামাঝি সাইজের হয়েছে, 3টা 3 রকমের সাইজ হয়েছে, তাই না? কিন্তু আমরা বর্ডারের অপশনটা যদি সমানভাবে সব একই সাইজ রাখি তাহলে দেখতে অনেক সুন্দর হয়। তা আমরা বর্ডারের এই কাজটা করব সেইভাবে, সমানভাবে যাতে হয় এরকম। আমরা এটাকে ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার অল। নতুনভাবে আমরা একটু বর্ডার সিস্টেমটা দেখবো। আমরা যে সিস্টেমে দেখেছি এই সিস্টেমেই সবাই চালাই দেয়, এভাবেই সবাই কাজ করে। কিন্তু আমরা শেপ বক্সের কাজ জানি, টেক্সট বক্সের কাজ জানি, তাই না? আমরা ইনসার্ট থেকে একটা শেপ নিলাম টেক্সট বক্স হিসাবে, প্রিপেয়ার্ড বাই লিখলাম। প্রিপেয়ার্ড বাই লেখার পরে
এই শেপটাকে শেপ ফরম্যাট থেকে শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, এটা সবাই জানে। আউটলাইন বাদ দিতে হবে, ফিলটাকেও বাদ দিতে হবে, তাই তো? এবং প্রয়োজনে সেন্টার করে নিতে পারি। এই আমার প্রিপেয়ার্ড বাই লেখাটা হয়ে গেল। এখন প্রিপেয়ার্ড বাই লেখার পাশাপাশি আমাদের উপরে একটা বর্ডার ছিল না, আমরা সেভাবে করে উপরে একটা লাইন দিলাম। শিফট চেপে ধরে যদি দেই তাহলে সুন্দর হয়। একেবারে মিডিয়ালে রেখে একটা লাইন দিলাম, লাইনটাকে ব্ল্যাক কালার করলাম, প্রয়োজনে আউটলাইনটা একটু মোটা করে দিলাম। এই আমার প্রিপেয়ার্ড বাই হলো, তাই না? এখন এই প্রিপেয়ার্ড বাই এবং এই যে লাইনটা, এই দুইটাকে একসাথে একটা গ্রুপ করে নিতে পারি না আমরা? দুইটা ক্লিক করলাম, দুইটাকে ক্লিক করে রাইট ক্লিক করে গ্রুপ করে নিলাম, গ্রুপ হয়ে গেল। গ্রুপ হওয়ার পরে আমার এইটাকে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ডি ডুপ্লিকেট, কন্ট্রোল ডি ডুপ্লিকেট। একই সাইজের চারটা হয়ে গেল, একই সাইজের এবং একই গ্যাপ অনুযায়ী চারটা তো হলোই। এখন এই প্রিপেয়ার্ড বাই এর পরিবর্তে এটা হবে কি চেকড বাই, তাই তো? চেকড বাই, এটা হবে ডিরেক্টর, এটা হবে এমডি এন্ড সিও, তাই তো? আমার সবকটা সমানভাবে হয়ে গেল। যদি কোনোটা কম বেশি একটু উপর নিচে হয়ে যায়, এটা উপরে হয়ে গেল, এটা নিচে হয়ে গেল, অথবা এটা এখানে হয়ে গেল, তখন আমাদের সোজা করার প্রয়োজন হয়। তখন আমরা এই প্রত্যেকটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্টে যেতে পারবো না? এই যে অ্যালাইনমেন্ট শেপ ফরম্যাটে, অ্যালাইনমেন্টে এসে মিডল করে দিলে সব এক লেভেল হয়ে যাবে। মিডল করার পরে এরপরে ভার্টিক্যালি হরিজন্টালি ডিস্ট্রিবিউট করে দিলে একেবারে সব কয়টা সমানভাবে গ্যাপ হয়ে যাবে। তো এভাবে করার ফলে কি আমরা চারটা তো করতে পারলামই, আমাদের ডকুমেন্টটা দেখতে সুন্দর হয়েছে। এরপর একটা জিনিস দেখি, এই যেভাবে হয়েছে, এভাবে হওয়ার পরেও আমার কিছু কিছু প্রবলেম হতে পারে। কি প্রবলেম হতে পারে একটু দেখি। আমরা কাজ করতেছি, নর্মালি আমাদের মতো কাজ করতেছি, তো কাজ করার পরে আমার এই যে কয়েকটা নাম আছে না, অনেক বড় কয়েকজনের নাম, বড় থাকার কারণে আমি এই সেলটাকে একটু বড় করে নিলাম। এই সেলটাকে বড় করার সাথে সাথে দেখেন প্রিপেয়ার্ড বাইটা বড় হয়ে গেছে, তাই না? এই ছোট করলে দেখেন ছোট হয়, এইটা যদি বেশি বড় করি প্রিপেয়ার্ড বাইটা বড় হয়ে গেছে বেশি। তার মানে আমার সেল যখন মুভ করে সাথে শেপটাও মুভ করতেছে। তা আমাদের এমন প্রয়োজন হতে পারে যে সেল যদি আমি বাড়াইও আমার শেপ যেন না বাড়ে, এমন প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে রাইট ক্লিক করে ওই যে ফরম্যাট শেপ ডায়ালগ বক্সটা পাই, আমরা জানি এই ফরম্যাট শেপ ডায়ালগ বক্স মনে আছে? এখানে এসে এটা হচ্ছে প্রথমে ফিল অ্যান্ড লাইন, পরেরটা হচ্ছে ইফেক্ট, তারপরেরটা হচ্ছে সাইজ অ্যান্ড প্রপার্টিস। এখানে ফিল থেকে আমরা ফিল দিতে পারি, ইফেক্ট থেকে ইফেক্ট দিতে পারি। প্রপার্টিসে গেলে প্রপার্টিস অপশনে ক্লিক করলে এখানে একটা অপশন দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? মুভ অ্যান্ড সাইজ উইথ সেল, মুভ বাট ডোন্ট সাইজ উইথ সেল। এরপর লিখছে ডোন্ট মুভ অর সাইজ উইথ সেল। তিনটা বিষয় আছে। আমরা যে কোনো মানে আমরা যেটা চাচ্ছি সেই অনুযায়ী বিষয়টাকে নির্ধারণ করে দেব। আমরা চাচ্ছি মুভ বাট ডোন্ট সাইজ উইথ সেল, কারণ আমরা সেল যদি সরাই তার সাথে সরবে, কিন্তু সাইজ কম বেশি হবে না, যে ডোন্ট সাইজ উইথ সেল এইটাকে টিক দিয়ে দিলেই হয়ে যাবে। এখন যদি আমি এটাকে বাড়াই, দেখেন আমার সেল বাড়তেছে কিন্তু এটা বাড়তেছে, তো এটুকু করে দিতে পারি। এখন ভালো কথা, চারজনের সিগনেচার আপনি দিলেন, কিন্তু এমন হতে পারে আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন যেখানে 4 জনের সিগনেচার দিলে হবে না, 6 জনের সিগনেচার দিতে হবে। তখন
6 জনের দিলে তো এক লাইনে 6 জন দেওয়া যাবে না, তখন 2 লাইনে 6 জন দিয়ে দিবেন। এক লাইন এই একজন, একজন 3 জন দিলেন, এই হচ্ছে 4 নাম্বার। এরপর ডুপ্লিকেট করে এখানে আনলেন 5 নাম্বার, এই 6 নাম্বার। প্রথম এটা তিনটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে, অ্যালাইনমেন্ট থেকে কি করবেন, মিডল। এরপরে আবার অ্যালাইনমেন্ট থেকে হরিজন্টালি ডিস্ট্রিবিউট। দ্বিতীয়টার ক্ষেত্রেও একই কাজ, অ্যালাইনমেন্ট থেকে মিডল, হরিজন্টাল ডিস্ট্রিবিউট। আচ্ছা, হরিজন্টাল এটা এখানে রেখে এরপরে হরিজন্টাল ডিস্ট্রিবিউট। শেপের কাজ আমরা প্রত্যেকে ভালো করে জানি, যে কারণে শেপের আর বিস্তারিত কিছু দেখাবো না, ঠিক আছে। আমাদের এখানে মানে সিগনেচার লাইনটা এভাবে আমরা দিতে পারি, সিগনেচার লাইন এভাবে দিলে আরো সুন্দর হয়। এরপরে আমরা আমাদের ফাইলে চলে আসছি। আমাদের এই ফাইলটাকে পিডিএফ করার প্রয়োজন হতে পারে না। ফাইলে গিয়ে সেভ অ্যাজ, ব্রাউজ, এইখানে ফাইল নেম যা আছে তাই, সেভ অ্যাজ টাইপে আমরা পিডিএফ সিলেক্ট করব। পিডিএফ সিলেক্ট করে সেভ ক্লিক করব। আমার এই ফাইলটা পিডিএফ হিসেবে সেভ হয়ে গেছে। এটা একটা পিডিএফ ফাইল। জাস্ট নর্মালি আমরা ওয়ার্ডে যেভাবে দেখেছি পিডিএফ কিভাবে করতে হয়, সেম একইভাবে সেভ অ্যাজ, ব্রাউজ, যে লোকেশন সেই লোকেশনেই আমি আসি। এখান থেকে অনেকগুলো টাইপ আছে, আমরা প্রত্যেকটা টাইপ আমাদের শেখার প্রয়োজন হবে না, যে কয়টা মোটামুটি শেখার প্রয়োজন হবে আমরা এই কয়টা শিখে নিব। এখানে প্রয়োজনীয় অনেক টাইপ আমাদের শিখতে হবে। তার মধ্যে পিডিএফটা হচ্ছে সর্বপ্রথম। পিডিএফটা আমরা এখান থেকে করতে পারি প্রত্যেকেই, তাই তো। এক্সেলে ওয়ার্ডে যেভাবে পিডিএফ করেছি এক্সেলে সেম একইভাবেই। তো এক্সেলে করতে গেলে আরো একটা বিশেষ সুবিধা পাওয়া যায়। বিশেষ সুবিধাটা হলো, এই একটা পেজ আমার পিডিএফ হয়েছে টোটাল, তাই না। এপাশে একটা খালি শীট আছে। তো একটা জিনিস মনে করি যে এখান থেকে অল্প একটু জিনিস, অল্প একটু লেখা নিয়ে আসলাম, কপি করে আর একটা শীটে এপাশে দিয়ে দিলাম। আর একটা শীটে দিয়ে দিলাম। এবার আমি এটাকে পিডিএফ করব। সেভ অ্যাজ, টাইপ, পিডিএফ। নাম ওইটাই যদি রাখি তাহলে আগেরটা রিপ্লেস হয়ে নতুন এটা হবে। নাম যদি চেঞ্জ করি তাহলে নতুনভাবে আরেকটা ফাইল হবে। আমি নাম ওইটাই রাখতেছি, রিপ্লেস করি। এক্ষেত্রে আমার পিডিএফ হয়েছে কতটুকু, দ্বিতীয় পেজে যেটুকু এনেছিলাম ওইটুকু, তাই না, তাই তো। আমার এইখানে দ্বিতীয় পেজের এইটুকু পিডিএফ হয়েছে, কিন্তু প্রথম পেজটা পিডিএফ হয় নাই। মানে আমি যে পেজে থাকবো সেই পেজ পিডিএফ হবে। তো এমন একটা সময় আপনার এখানে শীট আছে অনেকগুলো, সব মিলিয়ে 20টা শীট আছে। আপনাকে বললো প্রত্যেকটা শীটের পিডিএফ লাগবে একটা ফাইলে। তো এমন অবস্থায় আপনার কি করতে হবে, তখন প্রত্যেকটা শীটের পিডিএফ করতে হবে, তাই তো। এটাই তো উচিত, প্রত্যেকটা ফাইলের পিডিএফ করে এরপরে প্রয়োজনে সব পিডিএফ গুলো একসাথে নিলেন। কিন্তু পিডিএফ করার সময় আমরা এটা করতে পারি কিভাবে একটু দেখি। সাইজ, ফাইল, সেভ অ্যাজ, ব্রাউজ, পিডিএফ সিলেক্ট করলাম। পিডিএফ সিলেক্ট করার পরে এই যে অপশন চলে আসে, আমরা ওয়ার্ড থেকে অপশনে গিয়ে কাজ করেছি না, এখানেও আমরা অপশনে যাব। অপশনে গেলে আমার এই মেনুটা চালু হয়। এই অপশনে দেখা যাচ্ছে কি কি দেখা যাচ্ছে, এক মিনিট আমি একটু মার্ক করে দেখি। এই যেটুকু এর ভিতরে অ্যাক্টিভ শীট নামের একটা অপশন দেখা যাচ্ছে। এইখানে অল নামের একটা অপশন দেখা যাচ্ছে। অল বলতে সব হবে, কিন্তু সেটা হবে কি অ্যাক্টিভ শীটের সব হবে, তাই না। অ্যাক্টিভ শীট বাদে আরো কিছু আছে বিষয়। এখানে সিলেকশন আছে, এখানে ইগনোর, প্রিন্ট এরিয়া আছে, এরপর এন্টার ওয়ার্কবুক আছে। তো এই যে এন্টার ওয়ার্কবুক, এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে ওয়ার্কবুকে যত লেখালেখি আছে সব পিডিএফ হয়ে যাবে। তো আমাদের অ্যাক্টিভ শীট সিলেক্ট করা ছিল, তাই তো।
অ্যাক্টিভ শিট সিলেক্ট করা ছিল, যে কারণে অ্যাক্টিভ শিটটা হলো। আমরা যদি এন্টার ওয়ার্কবুক ক্লিক করি আর অল ক্লিক করি, এবার যদি ওকে ক্লিক করি এবং সেভ করি, আমরা একটু এই ফাইলটাকে দেখি কেমন হয়। এই হচ্ছে আমাদের ফাইল। এই হচ্ছে একটা পেজ, এই দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ, সব পেজগুলো এখানে চলে আসছে। এখানে সব মিলিয়ে 6টা পেজ হয়েছে, তাই না? 6টা পেজ, 6 of 6 দেখাচ্ছে। তা আমার এইখানে 5টা পেজ ছিল এবং এইখানে একটা পেজ ছিল, সব মিলিয়ে আমার 6টা পেজ একসাথে পিডিএফ হয়ে গেল। এটা হচ্ছে পিডিএফ এর অংশ। এই শিটটাই একটা ওয়ার্কশিট। এই যে দ্বিতীয় শিটে গেলাম, এটা হচ্ছে আর একটা ওয়ার্কশিট, প্লাস সাইন দিয়ে আর একটা শিট নিলাম, এটা আর একটা ওয়ার্কশিট। এই 3-4টা বা একাধিক ওয়ার্কশিট আছে, সবগুলো মিলে হচ্ছে একটা ওয়ার্কবুক। তাই ওয়ার্কশিটগুলো বুঝতে পারছি আমরা, প্রত্যেকটা এক একটা ওয়ার্কশিট। এই যে শিট 3, শিট 4, শিট 5, শিট 6, প্রত্যেকটাই একটা একটা ওয়ার্কশিট। আমরা প্রত্যেকটাই কাজ করতে পারি। আমরা এখানে যে কাজগুলো করেছি, এই কাজগুলো চাইলে এই 4 নাম্বার শিটে এসেও করতে পারি, 5-এ এসে করতে পারি। যেখানেই আমরা করি সেটা এক একটা ওয়ার্কশিটে কাজ করা হবে। আর ওয়ার্কবুক হচ্ছে সম্পূর্ণ সব মিলে একটা ওয়ার্কবুক। ওয়ার্কবুকটা ফাইল হিসেবে আমরা সেভ করে রাখি। তো এবার একটু দেখি, এ বি সি এভাবে করে আমাদের প্রত্যেকটা কলাম আছে, তাই না? এই কলামের যে কোনো একটা কলাম আমরা ধরে নিলাম মোবাইল নাম্বার, আমি এটাকে হাইড করে রাখবো। আমি এই ফাইলটা একজনকে দিব বা এই ফাইলটার মোবাইল নাম্বারগুলো কাউকে দেখাতে চাই না। আমি এই কলামটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলে এই যে অপশনগুলো চলে আসে, এখানে হাইড লেখা অপশনটা আছে। হাইড লেখা অপশনটা দেখতে পাচ্ছি। এই হাইড যদি ক্লিক করি, আমার মোবাইল নাম্বারটা হাইড হয়ে গেছে। এখানে দেখেন এ বি সি ডি ই, এফ নাম্বার কলাম নেই, এরপরে জি চলে আসছে। এফ নাম্বার যদি নাও থাকে, আছে তো এখানে, কিন্তু হাইড হয়ে আছে। তো এখন প্রয়োজন হতে পারে আনহাইড কিভাবে করব। আমাদের ই এবং জি এর মাঝখানে এফ আছে, এই দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনহাইড ক্লিক করতে হবে। এখন মনে করেন এটাকে হাইড করলেন, আপনি আনহাইড করতে চাচ্ছেন। আনহাইড করার জন্য জি এবং এইচ এর রাইট আনহাইড যদি ক্লিক করেন, আনহাইড হবে? হবে না। জি এবং ই এর এখানে এসে যদি করেন আনহাইড, তাতেও আনহাইড হবে না। এটা হাইড করে দিলাম ভুলে। যদি আনহাইড করি, এখানেও আনহাইড হবে না। আনহাইড হতে গেলে এই দুইটাকে সিলেক্ট করতে হবে। এই দুইটাকে সিলেক্ট করে আনহাইড ক্লিক করলে আনহাইড হয়ে যাবে। হাইড আনহাইড না বোঝার কিছু আছে? মানে লুকানো আর একটা হচ্ছে না লুকানো, এই তো। এরপরে আমরা কলাম করলাম হাইড। একটু রো হাইড করে দেখি যে আমার এখানে সব মিলিয়ে 210 জন ব্যক্তি আছে, তাই না? আমি প্রথম থেকে 50 জনের তথ্য আমি হাইড করে রাখতে চাচ্ছি। প্রথম থেকে 50 জন সিলেক্ট করে রাইট ক্লিক করে হাইড ক্লিক করে দিলাম, আমার 51 থেকে শুরু হয়ে গেল। তো এখন যদি আনহাইড করতে যাই, এই 51 থেকে নিচে সিলেক্ট করে যদি আনহাইড করি, আনহাইড হবে না? হওয়ার কারণ কি? আমার এইটুকুর মধ্যে হাইট হয়ে আছে। এই হাইট হওয়ার উপরের রো, হাইট হওয়ার নিচের রো, এই দুইটা রো সিলেক্ট যখন করব তখন আনহাইড আমার হবে এটা। তো এটা হচ্ছে হাইড আনহাইড। আমাদের হাইড আনহাইড প্রয়োজন হতে পারে আমাদের রিয়েল লাইফে, তবে বেশি একটা প্রয়োজন হয় না। এরপরে নিচের দিকে শীট দেখি, তাই না? তো এই শীটগুলো প্রত্যেকটা তো খালি শীট। এই শীটে কিছু লেখা আছে, এই শীটে আরেকটু লেখালেখি, এই শীটে কিছু লিখলাম। তো প্রত্যেকটা শীটের আমি মনে করি যে প্রত্যেকটা শীটেই আমি কাজ করছি, কিন্তু প্রথম শীটটা আমার ফাইনাল কাজ। এই শীটটা আমি একটা কালার দিতে চাই। রাইট ক্লিক করে ট্যাপ কালার, আমি গ্রিন কালার দিয়ে দিলাম, যে এটা গ্রিন কালার হয়ে আছে। আমি মনে করি এই শীটটা কাজ করা হয়েছে, কিন্তু এটা টোটালি অসম্পূর্ণ। এটার আমি একটা ট্যাপ কালার দিতে চাই রেড কালার, যাতে বুঝতে পারি এটাই আরো কাজ করতে হবে। রেড কালার দেওয়া আছে। এভাবে করে শীটের কালার দেয়া যায়।
যখন ওই শীটটা সিলেক্ট করবো তখন কালারটা দেখা যাবে একটু হালকা, কিন্তু অন্য শীটে ক্লিক করলে ওই কালারটা স্পষ্ট দেখা যাবে। তো এটা হচ্ছে ট্যাব হাইট, মানে ট্যাব কালার বা শীট কালার। আমরা যে কোনো কালার দিতে পারি। এখানে এই এই চিহ্নটা আসলেই আমরা বুঝতে পারবো যে এখানে কালারের সব কিছু আছে। তো রাইট ক্লিক করলেই এই যে ট্যাব কালার, এখানে সব কালারের অপশন আছে। এখন যদি এই শীটটা হচ্ছে ধরেন স্টুডেন্টের এনআইডি সম্পর্কিত অথবা অ্যাড্রেস সম্পর্কিত তথ্য বা কোনো নির্দিষ্ট স্টুডেন্টের শীট 1 নাম না রেখে এটাকে রিনেম করে দিলাম, এবং এটা রিনেম দিলাম কি হিসেবে, স্টুডেন্ট হিসেবে। স্টুডেন্ট দিয়ে এন্টার ক্লিক করলাম। এখন যদি অন্য শীটেও যাই, এই শীটটা দেখা যাচ্ছে স্টুডেন্ট নাম আছে, তার মানে আমি বুঝতে পারবো এখানে স্টুডেন্টের তালিকা আছে, তাই না? এটা হচ্ছে রাইট ক্লিক করে রিনেম। রাইট ক্লিক করলে কি কি আছে, ইনসার্ট আছে, ডিলিট আছে, রিনেম আছে, মুভ অর কপি আছে, ভিউ কোড আছে, প্রোটেক্ট শীট আছে, ট্যাব কালার আছে, হাইড আছে। এখন মনে করেন এই ফাইলটা অনেকগুলো কাজ করেছেন, এই যে রেড বা এখানে প্রোটেক্টেড কোনো শীট আপনি বা এমন কোনো তথ্য, সেনসিটিভ তথ্য যেটা আপনি দেখাতে চাচ্ছেন না, আপনি কাজ করবেন অলওয়েজ। দেখবে এখানে সবাই, এখানে টোটাল শীট 6টা, তাই না? সবাই দেখবে এখানে 5টা শীট আছে, একটা শীট আপনি এখানে শীট হাইড করবেন, একেবারে টোটাল শীট হাইড। এই 3 নম্বর শীট রাইট ক্লিক করে হাইড ক্লিক করে দিলাম, আমার 3 নম্বর শীট হাইড হয়ে গেল। এখন এক্ষেত্রে যেখানেই থাকি না কেন আনহাইড ক্লিক করলে ওই শীটগুলো পাওয়া যাবে, সিলেক্ট করে আনহাইড করা যাবে। যদি একাধিক শীট হাইড করতে চাই একই ক্লিকে, তাহলে শীট 3 কন্ট্রোল চেপে ধরে শিফট 4 শিফট 5 রাইট ক্লিক করে হাইড, আমার হাইড হয়ে গেল। আনহাইড যদি করতে চাই রাইট ক্লিক করে আনহাইড, আনহাইড করতে গেলে এখানে সব শীটগুলো দেখাবে, সব শীটগুলো একসাথে সিলেক্ট করা যায়, আলাদাভাবে করা যায়, সিলেক্ট করে ওকে, আনহাইড হয়ে যাবে। এটা গেল শীট হাইড আনহাইড। এর আগে গেল রো বা কলাম হাইড আনহাইড। বুঝতে পারছে এগুলো? আচ্ছা, রাইট টেক্সট নাম্বার আমরা গত ক্লাসে দেখেছি, রাইট বিগ নাম্বার সেটা দেখেছি, মোবাইল নাম্বার উইথ কোড এটা দেখেছি, তাই না? পিস অ্যান্ড কেজি এটা আমরা দেখি নাই, এটা এখন একটু দেখব। পিস অ্যান্ড কেজি, পিস অ্যান্ড কেজি কখন প্রয়োজন হতে পারে? আমরা এই শীটটায় কাজ করি পিস অ্যান্ড কেজি নিয়ে। কিছু প্রোডাক্ট আপনি কিনলেন, আমরা যেহেতু কম্পিউটার নিয়ে কাজ করি, কম্পিউটারের প্রোডাক্টটাই ধরি, ঠিক আছে? সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, প্রোডাক্ট নেম, প্রাইস, কোয়ান্টিটি, প্রাইস, অ্যামাউন্ট। এইটুকু আমরা একটা ফরম্যাট তৈরি করি। ফরম্যাটটা কি ফরম্যাট? যে কোনো একটা ফরম্যাট তৈরি করব। সিরিয়াল নাম, সিরিয়ালটা আমি দিয়ে দিলাম, প্রোডাক্ট নেম হিসেবে মাউস, কিবোর্ড, কেবল, মনিটর, ল্যাপটপ, মোবাইল, প্রিন্টার, এই কয়েকটা প্রোডাক্ট। কোয়ান্টিটি, কোয়ান্টিটি হচ্ছে 5, 7, কেবল 10, মনিটর 2, ল্যাপটপ 1, মোবাইল 2, 3, প্রিন্টার 1। এইখানে এই কোয়ান্টিটিটা আমরা লিখলাম কিসে? এটা কি নাম্বার নাকি ওয়ার্ড নাকি পিস নাকি টাকা, আমরা কিছু বুঝতেছি? মাউসের যদি কোয়ান্টিটি 500 হতো, আমরা যদি মনে করি 500 টাকা, তাহলে কি হবে? এখানে সবার শেষে একটা পিস লেখা থাকলে আমরা বুঝতে পারবো এটা একটা পিস, তাই না? এটা কত পিস আছে সেটা বুঝতে পারবো।
তো এই ক্ষেত্রে আমরা পিস লিখব, নাম্বার লিখব, মানে পিস অথবা কেজি যদি লেখার প্রয়োজন হয় কেজি লিখব, কিন্তু আমার ফর্মুলাও কাজ করাতে চাইবো এরকম একটা জায়গায়। যেমন আমরা যদি নর্মালি লিখি, যেমন 500 পিস লেখা যায়, 7 পিস লেখা যায়, এভাবে লেখা যাচ্ছে পিস। কিন্তু এই দুইটা যদি আমরা যোগ করতে যাই, কিভাবে যোগ করি? এই সেল প্লাস দ্বিতীয় সেল, এটাই তো স্বাভাবিকভাবে যোগ, তাই না? আমরা যোগ করতে গেলে আমাদের কি ভ্যালু এরর দেখাচ্ছে, আমাদের যোগ হচ্ছে না। নর্মালি যদি 500 লেখা থাকতো, এখানে 7 লেখা থাকতো, এটা যোগ করতে যেতাম, এটা যোগ এইটা, আমার যোগটা হয়ে গেছে। তো এটা যোগ হয়ে গেছে, এটা হয়নি, তাই না? কিন্তু আমরা চাই পিস লেখাটাও থাকবে, যোগটাও সঠিকভাবে হবে। এমন প্রয়োজন হতে পারে বা এমন প্রয়োজন হবে। তো এমন ক্ষেত্রে আমরা এই পিস লেখাটা সাথে রাখবো, আমরা যোগটাও করতে চাইব। তো আমরা গতকালকে নাম্বার ফরম্যাটিং এর একটু কাজ দেখেছিলাম না? এই অ্যারো সাইনে ক্লিক করে কাস্টম ক্লিক করে জেনারেল লেখাটা আছে, তাই না? জেনারেল লেখাটা থাকে ন্যাচারালি, চাইলে এখানে আমরা ডিলিট করে, আমরা গত ক্লাসে কি করেছিলাম, ইনভার্টেড কমা প্লাস 880 ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে একটা হ্যাশ দিয়েছিলাম না? এটা দিয়েছিলাম কিনা? হ্যাঁ, স্পেস দিলেও হয়, না দিলেও হয়। স্পেস দিলে ক্ষতি, মানে স্পেস না দেওয়াই, স্পেস দিলাম, সমস্যা নাই। এটা তো আমরা দেখেছিলাম, তাই না? এটা দেখার ফলে কি হলো, যাই লেখি তার পূর্বে প্লাস 880 বসে গেছিল। তো আজকে আমরা শিখবো যাই লেখি তার পিছনে পিস বসে যাবে। তাহলে কি, এইখানে আমরা যদি চিন্তা করি, একটু জুম দিয়ে দেখি, এইখানে প্লাস 880 ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিয়েছিলাম, তাই তো? তারপর হ্যাশ, হ্যাশ দ্বারা বোঝানো হয়েছিল আমরা কি লিখতেছি সেটা, আর প্লাস 880 দিয়ে বোঝানো হচ্ছে এটা আমি চাই শুরুতে। তো তার মানে আজকে যদি শেষে চাই, তাহলে এই শুরুর লেখাটা শেষে আমি নিয়ে যাব। ক্লিয়ার? হ্যাশ চিহ্ন দিলাম, হ্যাশ চিহ্ন দিয়ে স্পেস দিতেও পারি, নাও দিতে পারি। স্পেস দিলেও এই স্পেসটা কাউন্ট হয় না, দিলাম স্পেস, ইনভার্টেড কমা দিলাম, এবার পিস লিখে দিলাম, ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। ক্লিয়ার? এই যেটুকু করলাম, এটুকু করে এই ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করার সাথে সাথে এখানে পিচ চলে আসছে, এবং বাকিগুলো সেখানে মানে সিলেক্ট করে নিয়েছিলাম, যে কারণে পিচ চলে আসছে, তাই না? এবার যদি এটা আমি যোগ করি, এইটা আমি ম্যানুয়ালি একটু যোগ করে দেখি, আমার প্রত্যেকটা যোগ হয়ে গেছে। তো এই যে পিস লেখাটা আমরা লিখলাম কিভাবে, কাস্টমে গিয়ে হ্যাশ, এরপরে ইনভার্টেড কমার ভিতরে পিস দিলাম। এবার আমরা পিস না, এবার কেজি লিখব। কেজি, যেমন আপনি বাজারে গেলেন, বাজার থেকে আপনি কিছু কিনলেন, কি কি কিনলেন? ফিশ, তারপর কি পটাটো, আর কি কিনলেন? আর কি কিনতে পারেন? এইখানে যা কিনলেন, মনে করেন 5 কেজি কিনছেন, এটাও 3 কেজি কিনছেন, বা এটা 2 কেজি কিনছেন, এটার শেষে কেজি হওয়ার কথা। এবার যদি এই দুইটাকে আমরা কেজি করতে চাই, তাহলে কি এই অ্যারো সাইনে চলে যাব, কাস্টমে যাব, এই জেনারেল কথাটাকে রাখলেও রাখতে পারি, উঠিয়েও দিতে পারি। যদি রাখি তাহলেও সমস্যা নাই, জেনারেল শেষ, ইনভার্টেড কমা ওপেন, কেজি ইনভার্টেড কমা ক্লোজ, এন্টার, আমার কেজি হয়ে গেছে। আর জেনারেল রাখার থেকে না রাখাই ভালো, কারণ আমাদের কিছু কিছু ক্ষেত্রে কাস্টম ফরম্যাট চলে আসবে। তো এই ক্ষেত্রে একটা হ্যাশ দিয়ে দিলাম, হয়ে গেল। তো কেজি এবং পিস আমরা কি লিখতে পারবো? কেজি এবং পিসের ব্যাপারটা এটুকুই।
এরপরে দেখি কাস্টম কারেন্সি কমা কাস্টম ডেট অ্যান্ড টাইম কাস্টম লিস্ট, এটা লাগবে না। আচ্ছা, কাস্টম কারেন্সি, এখন এটা পিসে লিখলাম, টাকা লিখতে হবে না? টাকাও তো লাগবে। পিস মাউস হচ্ছে মনে করেন 400 টাকা পিস, কিবোর্ড 800 টাকা পিস, কেবল 150 টাকা পিস, মনিটর 10,500, ল্যাপটপ 60,000, মোবাইল 15,000, প্রিন্টার 15,000। এই অ্যামাউন্টটা লিখলাম, তাই না? সবাই একটু খেয়াল করেন। সাগর, সমস্যা কি? আচ্ছা, অ্যামাউন্টটা কিভাবে হবে জানো? এখন অ্যামাউন্ট বের করব কিভাবে? কোয়ান্টিটি আছে, প্রাইস আছে। আমরা এক্সেলে যে কোনো ফর্মুলা শুরু করব সমান চিহ্ন দিয়ে, সমান চিহ্ন দিয়ে শুরু করে এইখানে যেটা আছে এটার সাথেই তো গুণ হবে এটা, তাহলেই তো অ্যামাউন্টটা বের হবে নাকি? এই গুণ করলাম, এই যে কর্নারে আসলে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে এটাকে সিলেক্ট করে নিচ পর্যন্ত আসলে সবার জন্য গুণ হয়ে গেল। ইকুয়াল এই সেল গুণ মানে ইনটু স্টার চিহ্ন, যেটা আমাদের কিবোর্ডের স্টার চিহ্ন যেটা, সেটা কাজ করবে গুণ হিসেবে। এন্টার দিলাম, এই একটা হয়ে গেল। পরেরটা যদি করতে যাই আবার এইটা গুণ এটা করব, তাতেও হবে। পরেরটা করতে গেলে আবার এইটা গুণ এটা, এভাবে আমরা করতে পারি। কিন্তু আমাদের এভাবে করার দরকার না। ওই একবার যেটা করেছি ওইটার নিচে প্লাস সাইনে ক্লিক করে নিচ পর্যন্ত নিয়ে আসলে সব কটায় ওই একই ফর্মুলা হয়ে যাবে। আমরা ফর্মুলার ব্যাপারে, এই রেফারেন্সের ব্যাপারে শিখব আগামী কালকে এবং আগামী পরশু। দুইটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট। দুইটা ক্লাস যদি কমপ্লিটলি বুঝেন তাহলে টোটাল এক্সেল সম্পূর্ণ সহজে বুঝে যাবেন। আর দুইটা ক্লাস যদি না বুঝেন তাহলে টোটাল এক্সেল কোনোদিনও বুঝবেন না। ঠিক আছে? তো আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা এখন পর্যন্ত শিখতেছি না। আমরা নর্মালি আমাদের কিবোর্ডে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন আছে, দেখা যাচ্ছে যেখানে প্লাস সাইন আছে, প্লাসের নিচে মাইনাস আছে। কিবোর্ডটা বের করো তো। জেনারেল আমি একটু মুছে দেই, এটা মুছে দিয়ে জেনারেল রেখে এটা শেষে যদি পিস অ্যাড করতাম নর্মালি ন্যাচারালি লেখার মাধ্যমে 7 পিস 10 পিস, তিনটাই করি, পিস লিখলাম। আচ্ছা, একটা জিনিস দেখছেন, পিস লেখার সাথে সাথে এটা বাঁ পাশে চলে আসলো না? এইটা ডান পাশে 2 পিস লিখলাম, সাথে সাথে বাঁ পাশে চলে আসলো। বাঁ পাশে চলে আসলো মানেই কি এটা টেক্সট। তো টেক্সটের সাথে নাম্বার কি গুণ হয়? নাম্বার গুণ হবে, টেক্সটের সাথে নাম্বার কখনো গুণ হবে না। আমি যদি এবার কল করি এই সেল গুণ এই সেল, এবার কি কখনোই কি রেজাল্ট আসবে? আসবে না এখানে রেজাল্ট, কিন্তু এটাও আসলো না রেজাল্ট। পরেরটা কিন্তু ঠিকই রেজাল্ট আসছে, কারণ পরেরটা টেক্সটের সাথে পরেরটা নাম্বারের সাথে নাম্বার গুণ হওয়ার কারণে ভ্যালুটা চলে আসলো। তো এখানে আমরা পিসটা এভাবে ম্যানুয়ালি দিতে পারবো না। ম্যানুয়ালি আমাদের অফিসগুলোতে সাধারণত কি করে, ছোটখাটো বা আশেপাশে যারা এক্সেল কম জানে তারা পিস হিসাবে এভাবে লেখে। এভাবে লেখার পরে 7 গুণ 80 কত হয়? 5,600। এখানে তারা ফর্মুলা না দিয়ে 5,600 লিখে দেয়। তাহলে কি আর ডায়নামিক হলো? আমরা এখানে টেক্সট রাখলাম, এখানে নাম্বার রাখলাম, এখানে আবার ভ্যালু টাইপ করে বসিয়ে দিলাম। সবাই দেখলো যে হ্যাঁ এটা তো গুণ করেই বসছে, কিন্তু আসলে কি এখানে গুণ করা আছে? এখানে কোনো গুণ করা নেই। আমি যদি এইখানে এটা টেনে নিচের দিকে নেই তাহলে সব জায়গায় 5,600 হয়ে যাবে। তো আমরা প্রপারলি শিখবো ডায়নামিক ভাবে, যেখানে একটা ফরম্যাট রেডি করব, এক ফরম্যাটের মাধ্যমে আমার সব কাজ হয়ে যাবে। তো আমরা পিসের হিসাবটা বুঝছি কিনা সবাই?
আচ্ছা, পিচ যদি বুঝি, পিচের পরে আমরা ফাইন্ড রিপ্লেস এই কাস্টম কারেন্সি কমা, এটা আমরা দেখেছি। কাস্টম ডেট অ্যান্ড টাইম, এটা আমরা দেখিনি, আমরা দেখি একটু। গ্রুপ ম্যাজিক এটা প্রয়োজন নাই। কাস্টম লিস্ট আপনাদের প্রয়োজন নাই। ফাইন্ড রিপ্লেস হেডার ফুটার, এগুলো না হলেও হয়, তবে আমি দেখাচ্ছি তাও। কাস্টম ডেট অ্যান্ড টাইম, আচ্ছা এইখানে আমরা আজকের ডেটটাকে এন্ট্রি করব। ডেট এন্ট্রি করার সাথে সাথে এভাবে ডেটটা হয়ে গেল। একটু খেয়াল করেন, আবার ডেট এন্ট্রি করতেছি 16/08/2025, একদম ফুল ডেটটা লিখলাম, তাই না? এন্টার দেওয়ার সাথে সাথে 2025 লিখেছি, শুধু 25 চলে আসছে। 20 কোথায় গেল? এবং ডেট লেখার সাথে সাথে আমার এই নাম্বারের এখানে অটোমেটিক ডেটটাকে দেখাচ্ছে। আমরা কোনো নাম্বার লিখলে বা কোনো কিছু লিখলে সেটাকে দেখায় জেনারেল, কোনো টেক্সট লিখলে সেটাও যদিও জেনারেলি দেখায়, কিন্তু একটা ডেট লেখার সাথে সাথে এখানে ডেট হিসাবে দেখাচ্ছে। এই ডেট হিসাবে এখানে শর্ট ডেট, লং ডেট দুইটা বিষয় আছে, তো আমাদের ওটা দেখার দরকার নাই। এই ডেটের কিছু ফরম্যাট আছে, এই অপশনে ক্লিক করলে এই ডেট সিলেক্টের পরে এই কতগুলো ফরম্যাট দেখা যায়। এই ফরম্যাটগুলো প্রথমটা আছে ওয়েডনেসডে মার্চ 14, 2012 এভাবে দেখাচ্ছে। এটাই যদি ক্লিক করি তখন আমার ফরম্যাটটা এভাবে দেখাচ্ছে, মানে আজকের দিনের নাম সহ, এরপরে আগস্ট, তারপরে দিন, তারপরে হচ্ছে 2025। এটাই ক্লিক করলাম, পরেরটা যদি সিলেক্ট করি তাহলে 2025 আগে চলে আসলো। মানে মোট কথা হচ্ছে এখানে ফরম্যাটটা দেখতে যেমন, আমি ওইটাই যদি সিলেক্ট করি তাহলে ওইভাবেই চলে আসে। যেমন ওই ফরম্যাটটা সিলেক্ট করেছি, 2025 লেখাটাই নাই টোটালি। এরপরে যদি এই ফরম্যাটটা সিলেক্ট করি তাহলে 16 আগস্ট আসছে, 2025 এইভাবে নাই। মানে এখানে কিছু ফরম্যাট আছে। এখন এই ফরম্যাটগুলো কিভাবে কাজ করে সেটা একটু দেখে। শুধু এম ক্লিক করলে এন্টার দিলাম, শুধু এম বলতে আগস্টের একটা অক্ষর চলে আসছে, তাই না? কিচ্ছু নাই, আমরা ফরম্যাটটাকেই চেঞ্জ করে শুধু এম হিসেবে মাসের নামের প্রথম অক্ষর হিসেবে নিলাম। আমরা এই মার্চ 12 এই লেখাটাই ক্লিক করলে আগস্টের 25 দেখাচ্ছে, মানে আগস্টের 25 বলতে বছর এবং মাস দেখাচ্ছে, দিন দেখাচ্ছে না। তো এই যে ফরম্যাটগুলো, এই ফরম্যাটগুলো কাজ করে কিভাবে এটা একটু বলি। ফরম্যাটগুলোর কয়েকটা অপশন আছে। প্রথম ডি মানে হচ্ছে ডের একটা ডে, দিন, বা দুইটা ডি দিয়েও দিনের তারিখ বোঝায়। তিনটা ডি দিয়ে বলে বোঝায় হচ্ছে দিনের নাম। চারটা ডি দিলে একদম ফুল নাম। এরপরে এম এর ক্ষেত্রে জাস্ট একটা এম এর ক্ষেত্রে বোঝায় মাসের প্রথম অক্ষর, তিনটা এম এর ক্ষেত্রে বোঝায় মাসের 3 অক্ষর, চারটা এম এর ক্ষেত্রে বোঝায় মাসের সম্পূর্ণ নাম। ডি এর ক্ষেত্রে ডি এই দুইটার ক্ষেত্রে ডি না ওয়াই এর মানে হচ্ছে লাস্টের চারটা, মানে লাস্টের দুইটা ওয়ার্ড বোঝায়, চারটা দিয়ে বোঝায় লাস্টের চারটা। এই হচ্ছে ফরম্যাট। এখন আমরা কাস্টম ফরম্যাট করব, এটাই টোটালি কাস্টম ফরম্যাট করব। এখানে কোনো কিছু আমার দেখার দরকার নেই, আমি টাইপ করে লিখব। প্রথমে দিনের নাম চাচ্ছি, ডি দিলাম, হাইফেন দিলাম। মাসের নাম চাচ্ছি, 3টা দিলে আগস্ট হবে, 2টা দিলে 08 হবে, 4টা দিলে আগস্টের ফুল নাম হবে। আমি একটু জুম দিয়ে দেখাই, এই যে জুম দিচ্ছি, এবার দেখেন এই হচ্ছে স্যাম্পলটা দেখাচ্ছে এখানে। এরপরে ওয়াই, একটা ওয়াই দিলে শুধু 25, 2টা ওয়াই দিলেও 25, 3টা ওয়াই দিলে এভাবে দেখায়। মূলত 4টা ওয়াই এর কাজ, 4টা অথবা 2টা ওয়াই দিতে পারবো, 4টা অথবা 2টা এম দিতে পারবো, একটাও দিতে পারবো, 2টাও দিতে পারবো। আমি যদি এটাকে শুধু ডি দেই এবং এন্টার দেই তাহলে দেখেন শুধু দিনের নামটাই আসছে, তাই না? আমি যদি এখানে
আগে দেই, তারপরে ডিডি দেই, তাহলে আগে মাসের নাম আসছে। আমি যদি এখানে আগে 4টা ওয়াই দিলাম, এরপরে ডি দিলাম, আর কিছু দিলাম না, তাহলে মাসের নাম আসেনি, বছর আর দিনের নাম আসছে। এই কয়েকটা ফরম্যাট আছে, যে ফরম্যাটগুলো আমাদের, যে ফরম্যাট যখন দিতে বলবে আমরা তখন সেই ফরম্যাট দিয়ে দেব। তবে ন্যাচারালি আমাদের ফরম্যাটগুলো সাধারণত দিনের নাম, মাসের নাম এবং বছরের নাম, এভাবেই সাধারণত আমরা করে থাকি। এটাই আমরা ব্যবহার করি সাধারণত, সবসময় আমরা এটাই ব্যবহার করব। তো এই কাস্টম ফরম্যাট এইখানের মধ্যেই আছে। এগুলো, এই বিভিন্ন ধরনের ফরম্যাট আমাদের প্রয়োজন হবে। ডেটের ফরম্যাট, এটা টাইমের ফরম্যাট আছে, পার্সেন্টেজের ফরম্যাট আছে, ফ্র্যাকশনের ফরম্যাট আছে। এই যে স্পেশালেও কিছু ফরম্যাট আছে, ফোন নাম্বারের ক্ষেত্রে, সিকিউরিটি নাম্বারের ক্ষেত্রে কিছু কোড ব্যবহার করা যায়। কাস্টমের ভিতরে কয়েকটা ফরম্যাট দেয়া আছে অলরেডি। এই হচ্ছে সেই ফরম্যাটগুলো। এখানে দেখেন কি কি ফরম্যাট আছে, এই ডিডিএমএম ওয়াইওয়াই, ডিডিএমএম, এই কয়েকটা ফরম্যাট আছে। তো এই হচ্ছে ফরম্যাট। আমরা ফরম্যাট বুঝতে পারছি। ফাইন্ড রিপ্লেস যেভাবে কাজ করছে ওয়ার্ডের ক্ষেত্রে, ওইটাই। রিপিট এট টপ আমরা গত ক্লাসে দেখেছিলাম। প্রিন্ট এরিয়া দেখেছি, তাই না? প্রিন্ট ব্রেক, প্রিন্ট এরিয়া, মার্জিন দেখেছি, সেন্টার অন পেজ। সেন্টার অন পেজের একটা বিষয় দেখেছি, এখন অন্য আরেকটা বিষয় দেখব। অন্য বিষয়টা কি দেখি একটু। আচ্ছা, এই আমাদের একটা পেজ, ঠিক আছে? এক মিনিট কথা না বলে, এই একটা পেজ, কন্ট্রোল পি ক্লিক করলাম, আমার প্রিন্ট প্রিভিউটা এরকম আসলো, তাই না? কিরকম আসলো? এক কর্নারে। আমরা কি এই কর্নারে এভাবে প্রিন্ট দিব? আমরা এই প্রিন্টটা কিভাবে করতে চাই? আমরা প্রিন্টটা এই লোকেশনে না দিয়ে, আমার প্রিন্টটা মূলত এই লোকেশনে হওয়ার কথা ছিল, তাহলে দেখতে একটু সুন্দর হইতো, তাই না? তো আমরা এইটা করার জন্য এই যে কন্ট্রোল পি দিলে যে প্রিন্ট প্রিভিউ আসে, এই সব শেষে পেজ সেটআপের একটা অপশন আছে। পেজ সেটআপ ক্লিক করলে আমাদের পেজ সেটআপের এই বক্সটা চালু হয়। কোন বক্সটা? এটা হচ্ছে ওই অ্যাডভান্স মেনু, মনে আছে? প্রত্যেকের ক্ষেত্রে আসবে এটা, মার্জিন, ফুটার, হেডার। এইখানে মার্জিনের এইখানে এসে যদি হরিজেন্টাল ক্লিক করে দেই এবং ওকে ক্লিক করে দেই, মানে মিডলে চলে আসছে, জাস্ট হরিজেন্টাল। যদি আমি ভার্টিক্যালেও টিক দেই তাহলে একেবারে সেন্টারে চলে আসবে। আমার একেবারে সেন্টারে প্রিন্ট প্রয়োজন তেমন একটা হয় না, আমার প্রয়োজন হয় উপরের সাইডে। যদি কারো একেবারে সেন্টারে প্রয়োজন হয়, সে সেখানে ক্লিক করে দেবে। এইখানে আমাদের মূলত প্রিন্ট দিলে, ছোট লেখা যেটা, একেবারে সেন্টারে প্রিন্ট দিলে সেটাই দেখতে ভালো দেখায়। তো এটা হচ্ছে পেজ সেটআপের একটা অ্যাডভান্স মেনু। এখানে পেজ সেটআপের ক্লিক করলেই এই মেনুগুলো দেখা যায়। এখানে লেটার্স এখান থেকেও পেজ সেটআপ করে দেওয়া যায়, A4 A3 নাকি কি হবে সব এখান থেকে দেওয়া যায়। পেজ নাম্বার দেওয়া যায় অটো হিসাবে, ডিপিআই আছে, অ্যাডজাস্ট আছে, মার্জিনের ভিতরে মার্জিন দেওয়া যায়, হেডার ফুটার দেওয়া যায়। এখানে সরাসরি হেডার লিখলে এই হেডারটা চলে আসবে, এখানে ফুটার লিখলে ফুটারটা চলে আসবে। এরপর শিটের এখানে এই রিপিট অ্যাট হেডার র, ওই যে এটা এখানে আছে কিন্তু এখানে কাজ করে না। এটার কাজ করানোর জন্য আমাদের এইখান থেকে করাতে হয়। এটা না তো, লেআউটে গিয়ে পেজ সেটআপ, এইখান থেকে কাজ করাতে হয়। এটা এই হচ্ছে রিপিট অ্যাট হেডার র, টপ। আচ্ছা, বুঝতে পারছি এটুকু। ওরিয়েন্টেশন সবাই জানি, ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে, সাইজ এটা দেখেছি, স্কেলিং দেখেছি, কোলেটেড দেখেছি, কোলেটেডটা দেখি নাই। কোলেটেড ব্যাপারটা একটু আলোচনা করি। আমাদের
এইখানে কয়টা পেজ আছে টোটাল? প্রিন্ট দিলে আমরা দেখতে পাই এখানে 5টা পেজ দেখাচ্ছে, তাই না? এই যে নিচে 5 আছে, 5টা পেজ আছে না? কন্ট্রোল পি দিলে প্রিন্ট প্রিভিউটা আসে, এখানে 5টা পেজ প্রিন্ট হবে। আচ্ছা, কথা কি নিয়ে কথা বলে এত? সমস্যা কি? 5টা প্রিন্ট আমাদের প্রিন্ট হবে, মানে 5টা পেজ প্রিন্ট হবে। তো এই 5টা যদি প্রিন্ট হয় এবং এই 5টা পেজের আমি যদি 10টা সেট করি তাহলে টোটাল কয়টা পেজ বের হবে? 10টা সেট করব, 5টা পেজ প্রত্যেক সেটে, কয়টা পেজ বের হবে? আপনার অঙ্কে কাঁচা নাকি? 5 পেজে একটা সেট, 10 সেটে 50 পেজ হয় না? এটা স্বাভাবিক ব্যাপার। এইটুকু মানে আমরা এই এক্সেলের কাজ মূলত হচ্ছে প্রায় অঙ্কের কাজ। অঙ্ক সম্পর্কে ধারণা আছে কার? আচ্ছা, আমরা পেজ সেটআপের যেটুকু গত ক্লাসে দেখেছিলাম, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া, ব্রেক, প্রিন্ট টাইটেল, এই হোয়াইট হাইট, এটা দেখেছিলাম, তাই না? তো এরপরে যে বাকি অংশটা আছে আমরা এটা একটু দেখি। এইখানে প্রত্যেকটা ছক্কাটা ঘরের মতো দেখা যাচ্ছে না? এদিকে এগুলো ছক্কাটা ঘর তো দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় গ্রিড লাইন। এইখানে ভিউ, গ্রিড লাইনের অপশনে ভিউ যদি অফ করে দেই তাহলে আর গ্রিড লাইনটা দেখা যাচ্ছে না। এখন কিন্তু কোনো গ্রিড লাইন নাই। আমি অন্য পেজে আসি, এই পেজে হয়তো গ্রিড লাইন আছে, এই পেজে গ্রিড লাইন আছে। আমরা যদি এই গ্রিড লাইনটাকে ভিউটা অফ করে দেই তাহলে আর কোনো গ্রিড লাইন দেখা যাবে না, নর্মালি ঘর দেখা যাবে। তবে আমাদের কাজের সুবিধার্থে গ্রিড লাইনটা অন করে কাজ করতে একটু ভালো হয়। আমরা যদি প্রিন্ট ক্লিক করি, কন্ট্রোল পি, এইটাই দেখি ছোট্ট একটা লেখা, কন্ট্রোল পি, প্রিন্ট প্রিভিউতে আমার এইভাবে দেখাচ্ছে, তাই না? আমরা যদি এই হেডিং এ প্রিন্ট ক্লিক করে দেই, হেডিং এর এখানে ভিউ আছে, প্রিন্ট আছে। ভিউ বলতে, হেডিং বলতে এই হেডিংটাকে বোঝাচ্ছে। বলেন তো অন অফ করলে কোনটা পরিবর্তন হয়? এটা ভিউই থাকে, কারণ এই হচ্ছে আমাদের কলাম নাম্বার, এই হচ্ছে আমাদের রো নাম্বার, তাই না? এই রো এবং কলাম এটা ভিউ থাকে। আমরা এটা ভিউ না করলে এমন থাকে, তখন আমরা বুঝতে পারি না আমাদের কোনটা কোন কলামে আছে। হয়তো এই নাম অ্যাড্রেসে দেখলে বুঝতে পারি, নেম বক্সে দেখলে, কিন্তু এটা ভিউ থাকাই ভালো হয়। যদি প্রিন্ট ক্লিক থাকে, এক্ষেত্রে প্রিন্ট দিলে দেখেন ওইটাও প্রিন্ট হয়ে গেছে। ওটা কিন্তু মূলত প্রিন্ট হয় না, এই যে এ বি সি ডি ই এফ, এই কলাম নাম্বার, এদিকে রো নাম্বার, এটা কখনোই প্রিন্ট কেউ করে না। তো আমরা যদি প্রিন্ট করতে চাই সেটাও করতে পারবো এই প্রিন্ট অপশনটা অন করে দিলে। প্রিন্ট অফ করে দিলে এখন আর এই অপশনটা নাই। সিলেকশন প্যান, ব্যাকওয়ার্ডস, ফরওয়ার্ড, এটা আমরা জানি। আচ্ছা, আমরা গো টু মেনুটা দেখবো একটু। গো টু মেনু বলতে বোঝায় এই যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এই মেনুটা। আমরা এই বড় ফাইলে চলে আসি। এই ফাইলে তো আমরা হাইড করে দিয়েছিলাম অনেক কিছু, তাই না? আনহাইড করতে হবে না? আচ্ছা, হাইড তেমন কিছু নাই। এই ফাইল থেকে আমরা যে কোনো নাম্বারকে সার্চ করতে চাচ্ছি, ঠিক আছে, বা যে কোনো নামকে সার্চ করতে চাচ্ছি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে ফাইন্ড ক্লিক করলে এখানে ফাইন্ড, কি ফাইন্ড করতে যাচ্ছি, যেমন নিশাদকে ফাইন্ড করতে যাচ্ছি, ঠিক আছে, নিশাদ লিখলাম, ফাইন্ড নেক্সট ক্লিক করলাম, দেখালো একটা, পরে ফাইন্ড নেক্সট, এভাবে কিন্তু ফাইন্ড হচ্ছে। আমরা যদি ফাইন্ড অল ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এই নিশাদ নামটা কয় জায়গায় আছে, সব মিলিয়ে এই কয় জায়গায় আছে। যে কয় জায়গায় আছে সব কটা সিলেক্ট করা যায়, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করা যায়, চাইলে একসাথে সিলেক্ট করা যায়।
কন্ট্রোল এ ক্লিক করলে সিলেক্ট হবে না, এই ক্ষেত্রে কন্ট্রোল এ করলেও সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে সিলেক্ট হয়েছে, সিলেক্ট হওয়ার পাশাপাশি অপশন লেখা আছে, অপশন লেখা থেকে আমরা এই যে ফরম্যাট অপশনে যেতে হয় না, অপশন ছাড়াই ফরম্যাটটা পাওয়া যায় না, অপশনে না গেলে পাওয়া যায় না। ফরম্যাটে ক্লিক করে আমরা ইয়েলো মার্ক করে এন্টার দিলাম, ইয়েলো মার্ক করে এন্টার দিলাম, তাই না? আচ্ছা আমাদের হয়নি, আবার একটু দেখি। ফাইন্ড অল, ও আচ্ছা আমরা ফরম্যাট ফাইন্ড করতে পারবো, এটা ফরম্যাট ফাইন্ডের একটা অপশন, এটা অন্য কিছু। ফাইন্ড অল ক্লিক করার পরে সবগুলো ফাইন্ড হয়ে গেল। এই সবগুলো সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এখান থেকে ইয়েলো কালার দিয়ে দেই, তাহলে আমাদের দেখেন প্রত্যেকটা ফাইন্ড যেখানে যেখানে করেছিলাম সব জায়গায় কালার হয়ে গেছে। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে এবার আবার নতুন করে দেখি। আমরা এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে ফাইন্ড ক্লিক করব। ফাইন্ড ক্লিক করলে যে নামটাকে ফাইন্ড করব, যেমন ধরেন এখানে মেহেদি হাসান ফাইন্ড করি, ঠিক আছে? মেহেদি হাসান, মেহেদি হাসান লিখে ফাইন্ড অল ক্লিক করলাম। ফাইন্ড অল ক্লিক করার সাথে সাথে এই নিচে দেখা যাচ্ছে কয় জায়গায় মেহেদি হাসান লেখাটা আছে। টোটাল 9টা সেলে আছে। কোন কোন সেলে সেটাও দেখা যাচ্ছে, 20, 16, B39, 20, 62। এই সেল নাম্বার কি বুঝাতে হবে যে সেল নাম্বারগুলো কি। এই হচ্ছে প্রত্যেকটা জায়গায় মেহেদি হাসান লেখাটা পাওয়া গেছে। এই প্রত্যেকটা জায়গায় যেহেতু পাওয়া গেছে, প্রত্যেকটা জায়গা আমি একসাথে সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে প্রত্যেকটা জায়গা সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট করার পরে এই লেখাটুকু বোল্ড করতে চাই, ক্লিক করলাম। বড় করতে চাই, সেটাও ক্লিক করলাম। কালার করতে চাই, কালারও ক্লিক করে দিলাম। আমার যা করেছি সব ওই লেখাগুলোতেই হয়ে গেছে। এটা হচ্ছে ফাইন্ড। এখন রিপ্লেস করব। রিপ্লেস করব কি, এই ফাইন্ডের এখানে এসে রিপ্লেস, ওই ফাইন্ড মেনুতে যা আছে সেটাও ফাইন্ড করতে পারি অথবা অন্য কিছু। রিপ্লেস করব কি, নিশাত লেখাটাকে রিপ্লেস করব। নিশাত রিপ্লেস করব। আগে দেখি ফাইন্ড অল কয়বার নিশাত আছে, আছে 7-8 বার। নিশাত রিপ্লেস করব যেটা দিয়ে সেটা এখানে দিব। নিশাত রিপ্লেস করব শুধু মেহেদি লেখাটা দিয়ে। জাস্ট রিপ্লেস অল ক্লিক করে দেই, দেখেন এইখানে মেহেদি লেখা হয়ে গেছে প্রত্যেকটা জায়গায়। নিশাতের পরিবর্তে নিশাত লেখাটা আর কোথাও নেই। এই হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। গো টু, আমরা গো টু শিখেছিলাম না এক্সেলের ক্ষেত্রে, ওয়ার্ডের ক্ষেত্রে গো টু থেকে পেজ নাম্বারে চলে যাওয়া যায়। আমাদের এই গো টু থেকেও অন্য কোথাও চলে যাওয়া যায়। গো টু এর জায়গায় একটা আছে প্রিন্ট টাইটেল। আমাদের এইখানে যা সেট আপ করে দেবো সেটাই চলে যাবে। প্রিন্ট টাইটেলে গেলে এই প্রিন্ট টাইটেলটাই চলে আসছে। আমরা এই জায়গাটুকু, এইটুকুর একটা নাম আছে না, এই হচ্ছে একটা অ্যাড্রেস, এইটুকুর একটা নাম আছে, এই নাম দিয়ে দিতে পারি। এই সেলটুকুর বা এই রেঞ্জটুকুর যে নাম, এই নেম বক্সে যে নামটা দিব সেটাই হবে নাম। তো এটা অ্যাড্রেস হিসাবে আমি একটা নাম দিলাম, অ্যাড্রেস, এন্টার দিলাম। তার মানে আমার এটা হচ্ছে E2, আমি যেটা সিলেক্ট করছি এটা হচ্ছে এই সেল নাম্বার। এটা কি F2 নাকি, এটা G2। সেল নাম্বার কি আমরা বুঝি, এইটা কি সেল A2। যখন এই সম্পূর্ণটা সিলেক্ট করতেছি তখন এটার নামই হয়ে গেল অ্যাড্রেস, কারণ এই নামটা আমি অ্যাড্রেস দিয়ে সেভ করেছিলাম, অ্যাড্রেস দিয়ে সেভ করেছি। এবার আমি অন্য কোথাও আসি, এবার আমি ওই গোটুতে যাব। কোথায়, এইখান থেকে গোটু, গোটু দিলে এখানে অ্যাড্রেস লেখাটা দেখা যাচ্ছে। অ্যাড্রেসে ক্লিক করে ওকে দিলে সরাসরি আমার এখানে চলে আসছে।
আমার এই একটু অল্প একটু লেখালেখি আছে, ঠিক আছে? এই লেখালেখিটুকুকে আমি একটা নাম দিয়ে সেভ করতে চাই। প্রত্যেকটা অ্যাড্রেসের একটা নাম আছে, প্রত্যেকটা লোকেশনের একটা নাম। এই লোকেশনের নাম হচ্ছে কি কি দেখা যাচ্ছে কি নাম? E5। এই লোকেশনের নাম A3। এগুলো হচ্ছে এক একটা সেল, প্রত্যেকটা সেল হচ্ছে এক একটা রেফারেন্স। তো এই সম্পূর্ণটা সিলেক্ট করলেও হয়তো B3 দেখা যায়। B3 বলতে এই প্রথম সেলের নামটা দেখা যায়। এই হচ্ছে শেষ সেল C2। এই সম্পূর্ণটা হচ্ছে B3 থেকে C2 পর্যন্ত, সরি C2 না, C11, এটা হচ্ছে C11, আর এইটা হচ্ছে B3। তো এই থেকে এই পর্যন্ত ঠিকানাকে বলা হয় B3 থেকে C11 পর্যন্ত। তো এই ঠিকানাটাকে আমি একটা নাম দেই, ডিস্ট্রিক্ট লিখে নাম দেই, জাস্ট ডিস্ট্রিক্ট লিখে এন্টার দিলাম। এখন এই ঠিকানাটুকুর নাম ডিস্ট্রিক্ট হয়ে গেল, ঠিক আছে? নেম বক্সের মাধ্যমে আমি নাম দিলাম, এই ঠিকানাটুকুর নাম ডিস্ট্রিক্ট হয়ে গেল। এখন আমি যদি অন্য কোনো শিটেও থাকি, অন্য কোনো শিটে আছি, হতে পারে না অন্য কোনো শিটে থাকা, Ctrl+G দিলে গো টু ডায়ালগ বক্সটা চলে আসে। এখান থেকে ডিস্ট্রিক্ট চাচ্ছি, ডিস্ট্রিক্টে ক্লিক করে ওকে ক্লিক করে দিলে সরাসরি ডিস্ট্রিক্টে চলে আসছে। এই গো টুটা কাজ করে এই ক্ষেত্রে। অ্যাড্রেস চাইলে অ্যাড্রেস ক্লিক করলে অ্যাড্রেসে চলে আসে। এই হচ্ছে ফাইন্ড রিপ্লেস গো টু। এরপরে আছে গো টু স্পেশাল। ফাইন্ড রিপ্লেস গো টু তিনটা বুঝতে পারছি কিনা? বুঝতে পারছেন প্রত্যেকে? এরপর গো টু স্পেশাল, এইটা ক্লিক করলে অনেক অপশন আছে। এই অপশনগুলো আমরা আমাদের এখন এটা আমরা দেখব না, এটা পরে দেখব গো টু স্পেশালটা, কারণ এটা করতে গেলে আপনাদের অনেক কিছু শিখে তারপর শেখা উচিত। আমরা যখন ওয়ার্ড শিখেছিলাম তখন এই ভিউ মেনুটা শিখেছিলাম না? ভিউ মেনুতে কি কি ছিল তখন? আমরা একটা ওয়ার্ড ফাইলে যাই, এই ভিউ মেনুতে প্রিন্ট লেআউট মোড, তারপরে ওয়েব লেআউট, রিড মোড, এরকম 3-4টা মোড ছিল। ভার্টিক্যাল ছিল, রুলার ছিল, 1 বা মাল্টিপল পেজ, এক পেজে আনার, এগুলো আমরা ভিউ মেনুতে দেখেছিলাম। তো ওয়ার্ডের, এক্সেলের ক্ষেত্রেও ভিউ মেনুতে কয়েকটা বিষয় আছে। প্রথমটা হচ্ছে নর্মাল, পরেরটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ, তারপর পেজ লেআউট, তারপর কাস্টম ভিউ। তো কাস্টম ভিউ মানে কাস্টম করে ভিউ করা, এটা বুঝি সবাই। নর্মাল, এই বর্তমান যেভাবে ভিউ করতেছি এটাকে বলা হয় নর্মাল ভিউ। পেজ ব্রেক প্রিভিউ, এটা যদি ক্লিক করি তাহলে এরকম দেখা যায়। এরকম দেখা যায় বলতে কোনটা কততম পেজ সেটা ব্রেক করে দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। টোটাল কতটা পেজ আছে সেটা কিন্তু পেজ আকারে দেখিয়ে দিচ্ছে। ওইখানে যে পিছনে যে লেখাটা হালকা করে, ওই লেখাটা কিন্তু প্রিন্ট হবে না, ওটা দেখানোর জন্য শুধু। তার মানে এখানে 5টা পেজ আছে, এভাবে তারা দেখিয়ে দিল। আর একটা হচ্ছে পেজ লেআউট ভিউ, এই হচ্ছে লেআউট ভিউ, লেআউট হিসাবে দেখা যাচ্ছে। আর কাস্টম ভিউটা আমরা আমাদের মতো করে কাস্টমলি ভিউ করতে পারবো। তো এই 3টা যে দেখলাম, এই 3টা কিন্তু এই নিচেও আছে। আমাদের ওয়ার্ডের সময়ও ছিল নিচে, নাকি? ওয়ার্ডের সময়ও নিচে ছিল, যেমন এই ভিউতে প্রিন্ট লেআউট মেনু, এই যে এখানে এই ওয়েব লেআউট, ওয়েব লেআউটে ক্লিক করলে এই ওয়েব লেআউট চলে আসলো, প্রিন্ট লেআউট ক্লিক করলে প্রিন্ট লেআউট চলে আসলো, রিড মোডে ক্লিক করলে রিড মোডে চলে আসলো। এটা কোথায়? এই 3টা যেখানে আছে এইখানেও সেই 3টা আছে। তো এক্সেলের ক্ষেত্রেও এইখানে ওই 3টা আছে। তার মানে এইটা হচ্ছে নর্মাল ভিউ, এইটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ, মাঝখানেরটা হচ্ছে আবার প্রিন্ট লেআউট ভিউ। এখানে 3 নম্বরে দিছে, এখানে 5 নম্বরে দিছে, মাঝখানে দিছে। তো যেখানে এদিক কার্সর নিলে নামটা দেখতে পাওয়া যায়। তো আমরা
আমাদের এক্সেলের ক্ষেত্রে হেডার ফুটার অ্যাড করাটা একটু কঠিন, তবে ততটাও কঠিন না। আমরা পেজ সেটআপের এই ডায়ালগ বক্সে ক্লিক করলে এইখানে হেডার ফুটারটা পাই। এখানে দেখতে পাওয়া যায় হেডার ফুটার, কিন্তু এখানে দেখতে পাওয়া গেলেও এখানে লেখা যাচ্ছে না, এখানে লেখালেখির অপশন নাই। এইখানে ক্লিক করে কিছু লেখা যাচ্ছে, এইখানে ক্লিক করে কিছু লেখা যাচ্ছে। এখানে কিছু আগে থেকে সেট করা অনেক হেডার ফুটার আছে, এইগুলো দেখা যাচ্ছে। যদি কাস্টম হেডার চাই, কাস্টম হেডারে ক্লিক করলে এখানে হেডার লেফট সেকশন, হেডার সেন্টার সেকশন, হেডার রাইট সেকশন, তিনটা সেকশন চলে আসে। আমরা একটু ব্যাক করি। কাস্টম ফুটার দিলে ওই একইভাবে তিনটা বিষয় লেখা চলে আসে। তো এটা হেডার ফুটারে আমরা লেখা লিখতে পারি কাস্টম হেডার দেওয়ার ক্ষেত্রে। তা আমরা এই জায়গাটায় এসে এখান থেকে লেআউটটা খুঁজে মানে হেডার ফুটার খুঁজে বের করে কাজ করার থেকে আমরা যদি এই মাঝখানে এইটার পেজ লেআউট ভিউ ক্লিক করি, তাহলে উপরে হেডার ফুটারের অপশনটা চালু হয়ে যায়। আমাদের এই পেজে এইটুকু আমাদের নিজেদের লেখালেখি, তাই না? এর বাইরের যে অংশগুলো, এইগুলোই হচ্ছে হেডার ফুটার। এইটা হচ্ছে হেডার, নিচে যেটা আছে সেটা ফুটার, এই পাশে লেফট সাইড, এই পাশে রাইট সাইড, এটা তো সবাই বুঝি। আর এই উপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কলামের চিহ্ন, এটা হচ্ছে রোয়ের যে মার্কিং। এইটা এইখানে লেখাই আছে অ্যাড হেডার, তাই না? হেডারের এইটা হচ্ছে লেফট সাইড, এইটা সেন্টার সাইড, এটা রাইট সাইড। হেডারে যেভাবে আছে ফুটারে ওইভাবে আছে। কিভাবে আছে দেখি, আমরা একটু নিচে যাই। পেজের শেষে আসলেই এই যে ফুটারের পার্ট পাওয়া যায়, এইখানে ফুটার, এইটা আবার হেডার, তাই না? তো আমরা নর্মাল কোনো জায়গায় ক্লিক থাকলে উপরে যে কয়টা মেনু দেখা যায়, হেডারে ক্লিক করলে একটা মেনু বেশি পাওয়া যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এই হেডার ফুটারটা বেশি চলে আসে। এটা আসার পাশাপাশি এখানে হেডারের অপশনে ওই কিছু বিষয় চলে আসে, ফুটারের কিছু চলে আসে। পেজ নাম্বার চলে আসে, নাম্বার অফ পেজ চলে আসে, কারেন্ট ডেট আছে, কারেন্ট টাইম আছে, বিভিন্ন অপশনগুলো আছে। আমার যাই থাকুক, আমি এখানে কি কি অ্যাড করব এটা হচ্ছে মূল বিষয়। আমি যদি কারেন্ট টাইম অ্যাড করি, রাইট সাইডে কারেন্ট টাইম, তাহলে কারেন্ট টাইম ক্লিক করে দিলাম। বাইরে ক্লিক করলে এখানে টাইমটা দেখা যাচ্ছে 10:54 দেখাচ্ছে কারেন্ট টাইমে, তাই তো? আমি ফাইলটা সেভ করে বের হই। বের হয়ে আমি হয়তো 10:55, এই 10:55 বাজে এখন ওপেন করব। 10:55 আমার এখানেও 10:55 বেজে গেছে। এটা হচ্ছে কারেন্ট টাইম। আমি যখন ফাইলটা খুলবো তখনকার টাইমটা এখানে দেখাবে। এটা হচ্ছে হেডার ফুটার সেকশনে কারেন্ট টাইম, কারেন্ট ডেট এগুলো অ্যাড করা যায়। তো এমন কোনো ফাইল নিয়ে যদি কাজ করেন যেখানে কারেন্ট টাইম অ্যান্ড কারেন্ট ডেট দিতে হবে প্রত্যেক মুহূর্তে প্রিন্ট করার সময়, আপনি প্রত্যেকবার ম্যানুয়ালি দেওয়ার থেকে একবার এখানে দিয়ে নিলেই তো প্রিন্ট দেওয়ার সময় অটোমেটিক টাইম অ্যান্ড ডেট ওইটাই থাকে, তাই না? কারেন্ট ডেট যদি দেই তাহলে ডেটটা চলে আসে। এখন এমন হতে পারে কারেন্ট ডেট অ্যান্ড টাইম দুইটাই চাই। এখানে ডেটের একটা কোড এখানে দিয়েছে, কোডটা হলো অ্যান্ড থার্ড ব্র্যাকেট ওপেন ডেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। এইটার মাধ্যমে তারা ডেটটাকে কল করলো। যদি টাইম চিন্তা করি তাহলে কারেন্ট টাইম তারা থার্ড ব্র্যাকেট টাইম দিয়ে তারা কল করলো। এখন টাইম অ্যান্ড ডেট এটা বুঝলাম, আমাদের টাইম অ্যান্ড ডেট উভয়টা প্রয়োজন। তখন কি করব? এই হচ্ছে সম্পূর্ণ মার্ক থাকে। এই অবস্থায় অন্য কিছু লিখলে অন্য কিছু লেখা হয়ে যাবে। মার্ক সম্পূর্ণ আছে, অন্য কিছু লিখলে অন্য কিছু লেখা হয়ে যাবে। কিন্তু মার্ক থাকার পরেও যদি সিলেক্ট করি, কার্সর নিয়ে আসি, সেখানে আরো কিছু লেখা অ্যাড করা যাচ্ছে। তার মানে আমি যদি কারেন্ট ডেট আগে অ্যাড করি, এরপরে বাইরে ক্লিক করলে এভাবে দেখাচ্ছে কারেন্ট ডেট মার্ক আছে। মার্কের শেষে চলে আসলাম, শেষে চলে এসে আবার কারেন্ট টাইম অ্যাড করলাম, টাইম অ্যান্ড ডেট দেখা যাচ্ছে। টাইম অ্যান্ড ডেট মানে হচ্ছে এটা এবং এটা দুইটা হচ্ছে টাইম অ্যান্ড ডেট, মাঝখানে হচ্ছে একটা 2-3টা স্পেস দিয়ে দিলে আমারও স্পেস হয়ে গেছে। তো টাইম অ্যান্ড ডেট দুটোই একসাথে কি অ্যাড করা যাচ্ছে?
এখন এইখানে টোটাল কয়টা পেজ আছে? 5টা পেজ দেখেছিলাম। আমরা যদি কারেন্ট টাইম অ্যান্ড ডেট বাদ দিয়ে পেজ নাম্বারটা চাই, পেজ নাম্বার ক্লিক করলাম, এইটা হচ্ছে প্রথম পেজ। আমরা পেজ নাম্বার বাদ দিয়ে নাম্বার অফ পেজ ক্লিক করলাম, এটা হচ্ছে 5 নাম্বার পেজ। তো এইটা হচ্ছে পেজ নাম্বার, এটা হচ্ছে টোটাল পেজ। এই দুইটা বিষয় বুঝতে পারছি। আমরা চাচ্ছি প্রথম পেজ এবং লাস্ট পেজ দুটোই থাকবে, পেজ নাম্বারটা যেভাবে অ্যাড করলে যেমন হয় সেভাবে হবে। তো এই হচ্ছে পেজ অ্যান্ড দ্য মানে অ্যান্ড পেজ, এরপরে অ্যান্ড পেজ। এবার দেখাচ্ছে এরকমের 1 এবং 5। এখানে অফ যদি ক্লিক করি, মানে অফ যদি লিখে দেই, তাহলে 1 of 5 মানে 5-এর মধ্যে 1 নাম্বার পেজ। আবার যদি এইখানে পেজ কথাটা লিখেই দেই তাহলে হলো কি পেজ 1 of 5। আমরা যদি 2 নাম্বার পেজে দেখি, 3 নাম্বার পেজে দেখি, ওই একই কোড কিন্তু 3 of 5। এইখানে যদি এইটুকু পেজ নাম্বারের এইটুকু উঠিয়ে দেই তাহলে পেজ অফ 5 শুধু। ওই জায়গাটুকুতে যদি শুধু পেজ নাম্বার দিতে চাই, আমরা এখান থেকে নাম্বার অফ পেজ দিলেই পেজ নাম্বার হয়ে যায়। তো এটা হচ্ছে ম্যানুয়ালি পেজ নাম্বার দেওয়ার অপশন। যদি শিট নেম দিতে চাই, এন্টার ক্লিক করলে শিট নেম দিলে শিট নেমটা চলে আসবে। এই শিট নেমটা কোনটা? ওই যে শিট নেমটা যা দিয়েছিলাম। এখানে শিট নেমটা যদি অন্য কিছু দিয়ে দেই, আমার এখানে অন্য কিছু চলে আসছে। এখানে শিট নেমটা এটিআই স্টুডেন্ট দিয়ে দিলাম, আমার এখানে এটিআই স্টুডেন্ট চলে আসলো। তার মানে হেডার ফুটারে আমরা এখান থেকে যে বিষয়গুলো দিব সেই বিষয়গুলো চলে আসবে। ফাইল নেম দিতে পারি, ফাইল নেম যদি দেই তাহলে ফাইল নেম চলে আসবে। ফাইল নেম কি ছিল? এই যে উপরে দেখা যাচ্ছে ফাইল নেমটা এক্সেল 3rd ক্লাস। এখানে এক্সেল 3rd ক্লাসটা লেখা চলে আসছে ফাইল নেম হিসেবে। এখানে ফাইল নেম, শিট নেম যা দেই, এর পাশাপাশি একটা বিষয় আছে পিকচার। পিকচারটাও আমরা দেখে দেব। আমরা সেন্টারে দিতে পারি, লেফটে দিতে পারি, রাইটে দিতে পারি, যেখানে খুশি সেখানে দিতে পারি। তো এই বিষয়গুলো আমরা ম্যানুয়ালি দেখলাম। এরপরে হেডার অথবা ফুটারে একটা দেখি। ফুটারে ডিরেক্টলি অনেক অপশন আমাদের দিয়ে দিছে, তাই না? হেডারে অনেক অপশন দিয়ে দিছে, এটিআই স্টুডেন্ট, কনফিডেন্সিয়াল, আরও অনেক লেখা আছে। আমরা সরাসরি এই পেজ 1 অফ প্রশ্নবোধক চিহ্ন এটা ক্লিক করে দিলে সরাসরি পেজ চলে আসছে। এখানে যেটা আসছে ওটা কিন্তু ওই সেই কোডগুলোই চলে আসছে। আমি এগুলো যদি সম্পূর্ণ কন্ট্রোল এক্স ক্লিক করে কাট করে নেই, আমি যদি চাই এই কর্নারে দিতে, এই কর্নারে দিতে চাই, কর্নারে দিলে কর্নারে চলে আসবে। তো বুঝতে পারছি? আচ্ছা, হেডার অ্যান্ড ফুটার দিলাম। পেজ পিকচার যদি দিতে চাই, আমরা ওয়ার্ডে ওয়াটারমার্ক দেখেছিলাম, মনে আছে? ওয়াটারমার্ক কি? একটা জল সাপের মতো লেখা। আমার এক্সেলে ওয়াটারমার্ক দেয়া যায়, কিন্তু সেই ওয়াটারমার্কটা দিতে হয় এইখানে এসে এই পিকচারের মাধ্যমে। আমরা যে কোনো একটা পিকচার সিলেক্ট করি, ফ্রম ফাইল, এটাই সিলেক্ট করলাম, আমার এমন দেখাচ্ছে। তো এভাবে কি ওয়াটারমার্ক কেউ দেয়? ওয়াটারমার্ক কি পিছে জলসাপের মতো হবে না? এই হচ্ছে আমার পিকচার। এই পিকচারটা যদি ফুল পেজটা দেখি, ফুল পেজ, কন্ট্রোল পি দিলাম, পিকচারটা আসলো এইটুকু জায়গায়। আমি পিকচারটা চাই সম্পূর্ণ পেজ জুড়ে আসবে। তাহলে এইখানে কয়েকটা এন্টার দিয়ে দিলে পিকচারটাও নিচে চলে যাচ্ছে, গেল এটা। এর পাশাপাশি পিকচার ফরম্যাট আছে, এখানে ক্লিক করে পিকচার সাইজটাকে এখানে কম বেশি করা যাবে। পিকচারে ক্লিক করলে কালারটা যদি আমি ওয়াশ আউট করে দেই, ওয়াশ আউট, এবং ওকে ক্লিক করে দেই, তাহলে এখানে এভাবে দেখাচ্ছে। এবার কি আমাদের জলসাপের মতো হয়েছে? তো ওয়াটারমার্ক আমরা দিতে পারি, যদিও আমাদের এটা আপনাদের পরীক্ষার জন্য আসবে না। তো
যদি এটা আমরা ডিলিট করতে চাই, এই হেডার ফুটারের এই অপশনে এসে এই পিকচার লেখাটা ডিলিট করে দিলেই আমার হেডার ফুটারটা চলে যাবে। তো হেডার ফুটার অপশনে একটা জিনিস একটু দেখেন, কন্ট্রোল পি ক্লিক করলাম, প্রথম পেজের হেডার চলে আসছে 1 of 5, দ্বিতীয় পেজে 1 of 5, 2 of 5, 3 of 5 এভাবে আসছে। আমরা যদি একটা কাজ করি, ডিফারেন্ট ফার্স্ট পেজ ক্লিক করে দেই, ডিফারেন্ট ফার্স্ট পেজ অথবা ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজ ক্লিক করে দিলাম। এবার কন্ট্রোল পি ক্লিক করি, প্রথম পেজ 1 of 5, দ্বিতীয় পেজে পেজ নাম্বার নাই, তৃতীয় পেজে 3 of 5, চতুর্থটায় নাই, পঞ্চম নাম্বারে 5 of 5। তো আমাদের এরকমও প্রয়োজন হতে পারে, যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে এভাবে করে নিতে পারবো, যদিও ডিফারেন্টটা প্রয়োজন হয় না আমাদের বেশি একটা। তো হেডার ফুটারের পার্ট এইটুকুই, এখানে তেমন কিছু নাই। আমরা আমাদের মতো করে কাস্টমাইজ কিছু লিখতে চাইলে, যেমন এই পেজ 1 of 1 এই সব নামকে আমি আমার নাম দিয়ে লিখে দিলাম, প্রত্যেকটা পেজে আমার নামটা কর্নারে প্রিন্ট হবে। তো আমরা কাস্টম হেডার ফুটার কি দিতে পারবো, পেজ নাম্বার চাইলে পেজ নাম্বারও দিতে পারবো। হেডার ফুটারে গিয়ে এই সরাসরি হেডার এটা ক্লিক করলে হয়ে যাবে, এখান থেকেও পেজ নাম্বারটা চলে আসে। অথবা আমরা যদি চাই ম্যানুয়ালি পেজ নাম্বারটা দিব, কোনো কিছুর হেল্প নিব না, সেক্ষেত্রে অ্যান্ড থার্ড ব্র্যাকেট পেজ থার্ড ব্র্যাকেট ক্লোজ অফ অ্যান্ড থার্ড ব্র্যাকেট পেজেস, মানে একটা এজ যুক্ত আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই লেখাগুলো লিখে এন্টার দিলেও আমার চলে আসবে, মানে এখানে অটোমেটিক দেয়া আছে এই কোডগুলো, আমরা এই কোডগুলো এখানে ব্যবহার করলাম নিজে লিখে। তো আমরা হেডার ফুটার কি দিতে পারবো প্রত্যেকে? আমরা নর্মাল মোডে আসলে এভাবে চলে আসে, আর এইটাই ক্লিক করলে এভাবে চলে আসে। তো এই যে সবশেষে পেজ ব্রেক প্রিভিউ, এভাবে কাজ করতে আবার অনেক মজা আছে, যেটা আপনারা বুঝতে পারবেন কিছু কাজ দেখালে। রিয়েল লাইফের কিছু কাজ আমি যখন দেখাবো তখন বুঝতে পারবেন এইটা থাকাকালীন সময় কাজ করে কি মজা। তো আমরা কাস্টম ডেট অ্যান্ড টাইম, কাস্টম হেডার ফুটার, পেজ সেটআপ আমরা সম্পূর্ণ বুঝছি কিনা, এই পেজ সেটআপের টোটালটা সম্পূর্ণ দেখেন তো। পেজ সেটআপের পেজ সেটআপটা প্রত্যেকে একটু দেখেন। আমাদের এটা কোয়ান্টিটি ছিল তাই না, এইটা কি টাকার অ্যামাউন্ট ছিল না? এটা তো টাকার অ্যামাউন্ট, আমরা এইটুকু বিষয় একটু দেখে নিই, টাকার অ্যামাউন্ট। তো এইটা যেহেতু টাকা, আমরা ডলার সাইন দিয়ে টাকা বুঝিয়ে দিতে পারি, কিন্তু আমাদের তো ডলার হবে না, আমাদের হবে বাংলাদেশি টাকা, তাই না? বাংলাদেশি টাকা যদি হয়, এখানে দেখেন জেনারেল থাকলে এটা, কারেন্সি থাকলে এটা, অ্যাকাউন্টিং থাকলে এটা। অ্যাকাউন্টিং বলতে হিসাব নিকাশ, টাকা পয়সা সম্পর্কিত লেনদেন মানেই অ্যাকাউন্টিং। আমরা কারেন্সি দিয়েও করতে পারি, কারেন্সি দিয়ে করলেও হবে। আমরা এই অ্যারো সাইনে ক্লিক করলে কারেন্সির সিম্বলে এটা চলে আসছে, তাই না? এবং দশমিকের পরে দুইটা শূন্য আসছে না, দশমিকের পরে নাম্বার লেখার ক্ষেত্রে দশমিকের পরে শূন্য আসে। তো এই দুইটা শূন্যের পরিবর্তে আমরা তিনটা চারটাও করতে পারি, আবার একটাও করতে পারি। এবং এই যে ডলার সাইন, আমরা ডলার সাইন চেঞ্জ করে আমরা একটু বাংলাদেশি টাকার সাইন দিব। এই নাম্বারের এই অ্যারো সাইনে ক্লিক করে এই কারেন্সির এখানে সিলেক্ট আছে,
নাম্বারে থাকলে নাম্বার, কারেন্সিতে থাকলে কারেন্সি, কারেন্সিতে থাকলে সিম্বল লেখার একটা অপশন আছে। নাম্বারে থাকলে কারেন্সির ওই অপশনটা পাওয়া যাবে না, সিম্বলের জেনারেলে পাওয়া যাবে না। যখন কারেন্সিতে আসবো তখন ওই চিহ্নটা পাওয়া যাবে। এইখানে প্রত্যেকটা দেশ আছে। তা আপনাদের পরীক্ষায় থাকবে যে টাকার সিম্বলটা অ্যাড করার। তো টাকার সিম্বলটা কোথায় আছে আমাদের এটা খুঁজতে অনেক সময় লাগবে না, যে বাংলাদেশি টাকা কই আছে। কিন্তু কয়েকবার যদি ব্যবহার করেন তাহলে সহজে বুঝে যাবেন বাংলাদেশি টাকাটা কোন জায়গায় থাকে। বাংলাদেশি টাকা হ্যাঁ আচ্ছা, যেখানে থাকে সেখানে তো দেখতেছি না। যাই হোক, কারেন্সি বাদ দিয়ে আমরা একটু অ্যাকাউন্টিং সিলেক্ট করে তারপরে নাম্বার সিলেক্টটা করি। অ্যাকাউন্টিং, কারণ কারেন্সি বাংলাদেশি কারেন্সি হয়তো নাও থাকতে পারে। আচ্ছা, এই যে বাংলা টাকা সিলেক্ট করে ওকে ক্লিক করলাম, আমার টাকার চিহ্নটা চলে আসছে, যে বাংলাদেশি টাকার চিহ্ন এভাবে চলে আসছে। এখন এখানে যে ফরম্যাটটা করলাম, এখানে গিয়ে কি আবার সেভাবে খুঁজে ফরম্যাটটা করব? খুঁজে ফরম্যাট করবো এভাবে? আবার খুঁজে করা উচিত? বলেন একটু। বাংলাদেশি টাকা কোন জায়গায় পাওয়া যায় সেই জায়গাটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, দ্রুত সেখানে চলে আসা যাবে, তাই না? এভাবে আমরা না করে একটা ফরম্যাট অলরেডি করা আছে, এটাকে ফরম্যাট পয়েন্টার ক্লিক করে এখানে নিয়ে আসবো, শেষ, আমার কাজ শেষ। খুব দ্রুত হয়ে যাবে না এটা? তো কারেন্সির সিম্বলটা আমরা এই যে টাকাটা দিলাম, মানে আমরা যদি ডলার সাইনটা দেই তাহলে এই পাশে ডলার চিহ্নটা চলে আসে না? আমরা যদি এখানে ইউরো সাইনটা দেই, ইউরো সাইনটা চলে আসে এই পাশে। কিন্তু আমাদের বাংলাদেশিটা আসছে কি ডান পাশে? আমাদের বাংলাদেশে যেহেতু ডান পাশে আসে, আমরা ডান পাশে এভাবেই ব্যবহার করলে সমস্যা নাই। তবে চাইলে আমরা বাম পাশে আনতে পারি। আচ্ছা, যাই হোক, এইখানে কারেন্সির চিহ্নটা আমাদের বসানোর প্রয়োজন হতে পারে। এবার একটু পার্সেন্টেজের ব্যাপারে আসি। এখানে কারেন্সিটা দেখলাম, পার্সেন্টেজ দেখবো। পার্সেন্টেজ বলতে আমরা যদি ডিরেক্টলি 10% লিখি তাহলে 10% এভাবে দেখাচ্ছে, তাই না? কিন্তু পাশাপাশি উপরে পার্সেন্টেজ হয়ে গেছে, ফরম্যাটটাই পার্সেন্টেজ হয়ে গেছে। আর যদি পার্সেন্ট নাও থাকে, যদি এখানে পার্সেন্টেজ হিসাবে আছে মনে করেন এই কয়টা, যদি নাও থাকে পার্সেন্ট, জেনারেলে যদি থাকে, যদি জেনারেলে থাকে তাহলে এইভাবে দেখাবে। পার্সেন্ট মানেই 100 দ্বারা ভাগ করা, এটা বুঝি না? এইখানে পার্সেন্টেজ ক্লিক করলে পার্সেন্ট এভাবে দেখাচ্ছে। তো এখান থেকে পার্সেন্ট দিলাম, পার্সেন্ট বুঝলাম, কারেন্সি বুঝলাম, এরপর কমার ব্যাপারটা আছে।
এই যেটুকু সিলেক্ট করা আছে আমার অটোমেটিক কমাটা আছে, তাই না? কমা যদি ক্লিক করে দেই তাহলে কমা যেভাবে হওয়ার কথা সেভাবে কমা হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে তিনটার পরে কমা হতে পারে। তো এই কমাটা, কমার পরে ডেসিমেল কয়টা থাকবে সেই দুইটা ব্যাপার আছে, 2টা ডেসিমেল না 3টা ডেসিমেল, সেই দুইটা আবার এখানে। কমার পরে 3টা ডেসিমেল চাইলে 3টা, 2টা চাইলে 2টা। এটা ক্লিক করলে ডেসিমেলগুলো কমে যাবে, এটা ক্লিক করলে ডেসিমেল বেড়ে যাবে। যে কমার পরে কয়টা ডেসিমেল চাই, সাধারণত 2টা ডেসিমেল থাকে। তো এই নাম্বার ফরম্যাটের এই নিচের এই কয়টা বাদে অনেক সেটিংস এখানে আছে। যদি কমা চাই সরাসরি এখান থেকে এই কারেন্সি, এই যে ডেসিমেল প্লেস 3টা না 4টা এটা এখানে দেখা যাচ্ছে। এরপরে এইখানে আছে স্যাম্পল হিসাবে অ্যাকাউন্টিং সিম্বল দেয়া যাবে, ডেসিমেল প্লেস দেয়া যাবে, ডেট অ্যান্ড টাইমের এটা দেওয়া যাবে, পার্সেন্টেজের ডেসিমেল প্লেস 2টা না 3টা না 1টা দেওয়া যাবে, ফ্র্যাকশন এটা আপনাদের প্রয়োজন হবে না, সায়েন্টিফিক ডেসিমেল প্লেস 2টা এরকম দেখা যাচ্ছে। তো এই মোটামুটি এই সেটিংসগুলো আমাদের প্রায়ই প্রয়োজন হবে। তো বুঝতে পারছি কারেন্সি ফরম্যাট।